আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে কোনো ডেইলি ব্লগ না, কোনো রেসিপি না। আমি আজকে এখন অবশ্য আপনাদেরকে বাহিরের কোনো দৃশ্য বা বাহিরে ঘোরাঘুরি শেয়ার করতে পারছি না। কারণ হলো আপনারা জানেন আমাদের এখানে কন্ডিশনাল লকডাউন শুরু হয়েছে। তাবিবের কান্না শুনতে পাচ্ছেন, আপনাদের ভাইয়ার কোলে তাবিব। তাবিব হলো ঘুমাবে, ঘুমানোর আগে ও একটু এরকম কান্নাকাটি করে। ও খেলবে। খেলবে? ও আচ্ছা, তাবিব নাকি খেলবে। তোষান তাবিবের জন্য এই ঘর থেকে খেলনা নিয়ে গেল। এই ঘরটা মেনলি ওদের খেলনা রাখার জায়গা আর আমার ভিডিও করার জায়গা। আপনাদের সামনে বসে আমি এই ঘরে কথা বলি। আজকে কিছু কথা বলবো, আর সাথে আপনারা অনেকেই আমার হলো বডি শপের প্রোডাক্টগুলো দেখতে চেয়েছেন, তো ওগুলোর সাথে করে নিয়ে বসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ওগুলো একটু পরে দেখাই, লাস্টের দিকেই দেখাই। তার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলি। কিভাবে শুরু করব? আচ্ছা, সরাসরি শুরু করি, এত ভনিতা করার কোনো দরকার নেই। আপনারা আমাদের ফ্যামিলির মতো হয়ে গেছেন। এখনও যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করেন, এখনও আমাকে সেই প্রথম দিকের মতো ভালোবেসে যাচ্ছেন, তারা আসলেই আমার ফ্যামিলির মানুষ। কারণ আপনারা সুখে দুঃখে বিপদে আপদে সেই প্রথম থেকেই আমার সাথে ছিলেন। তো আপনাদের ঋণ আমার পক্ষে শোধ করা সম্ভব না। ধন্যবাদ দিয়েও ছোট করব না, শুধু বলবো আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো আপনারা খুব ভালো করে দেখবেন আমার ভিডিওতে হলো কমেন্ট আমি অনেক পরে হলো পাবলিশ করি, কারণ আমি কমেন্ট আসলে রিভিউতে দিয়ে রেখেছি। আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ আমি পাবলিশ করব, দেন আমি ওটা পাবলিশ করি। আর আমার কাছে যেটা মনে হয় যে না, এইসব কমেন্টগুলো আমি পাবলিশ করব না, যেটা আমার ব্লগের পরিবেশটা নষ্ট করছে, যেটা আমার অন্যান্য যে আপুরা আছে, ভাইয়ারা আছে, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, তাদের মন মানসিকতাকে কষ্ট দিবে, তাদের মানে তাদের খারাপ লাগবে, সেটা আমার খারাপ লাগবে, এগুলো চিন্তা করে আমি ওই সব কমেন্টগুলো আসলে দেখা যায় যে আমি পাবলিশ করি না। আর অনেক আছে, অনেক অনেক আছে যারা মানে এত এক্সট্রিম পর্যায়ের কমেন্ট করতো, তাদেরকে আমি আসলে জাস্ট সিম্পলি ব্লক করে দিয়েছি। কথা হলো আমার ভিউয়ার্স কম থাক, আমার ভালোবাসার মানুষ কম থাক, কিন্তু যারা আমাকে সুখে দুঃখে সবসময় সাপোর্ট করবে, তাদের ভালোবাসাটাই আমার জন্য সবচাইতে বেশি মূল্যবান। আর আমার কাছে আমার চ্যানেলের কত ভিউ হলো না হলো এটা কখনোই ম্যাটার করেনি। এটা ম্যাটার করলে আমি অনেক টপিক নিয়ে ভিডিও করতে পারতাম, অনেক অনেক কিছু দিয়ে আমি আমার চ্যানেলের ভিউ বাড়াতে পারতাম, যেটা আসলে আমার কখনোই করতে ইচ্ছা করেনি। আমার কথা হলো আমি আমার কাজ দিয়ে, আমার যতটুকু জানার পরিধি আছে সেটা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। আমি পারফেক্ট মানুষ না, আমার অনেক অনেক দোষ আছে, অনেক অনেক, যেগুলো আসলে আমি নিজেও অনেক সময় বুঝি না যে এটা আমার দোষ। তো নিজেকে শুধরানোর চেষ্টা করি, নিজেকে শুধরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি খুব খারাপ লাগে যখন মানে যেগুলো না সেগুলা নিয়ে কথা শুনতে হয়। তো খারাপ লাগা হয়তো থাকে, কিছুক্ষণ থাকে, আস্তে আস্তে তখন ঠিক হয়ে যায়। তখন মনে হয় যে আসলে যেটা না সেটা নিয়ে আমাকে যেহেতু কথা বলছে, এটা নিয়ে আসলে খারাপ লাগার কিছু নেই। তো একটা জিনিস কি, আমাকে আমার ভাইয়াকে নিয়ে অনেক 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 কথা শুনেছি। যেমন ধরেন আমি আমাকে আমার আব্বা মা মানুষ করতে পারেনি, আমার ভাইয়াকে মানুষ করতে পারেনি, আমার ভাইয়াকে কুলাঙ্গার বানিয়েছে, আমাকে বানিয়েছে। আসলে কি বলবো, জাস্ট আপনাদের সাথে ঘটনা শেয়ার করি। এতগুলো কথা বলার কারণ ওই যে বললাম যে আপনাদের মতো কিছু মানুষ যারা এখনও আমাকে ভালোবাসছেন, আমার ফ্যামিলিটাকে ভালোবাসেন, তাদের কাছে শেয়ার করতে ভালো লাগে, তাদের কাছে বলতে ভালো লাগে, এটাই আসলে, আর কিছু না। আমি আমার পরিধিটা অনেকটা গুটিয়ে নিয়েছি। আগে যেমন আমাকে কেউ কল করলেই আমি কথা বলতাম, সত্য কথা, আগে যেমন সবার সাথে মেশার চেষ্টা করতাম, এখন আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছি। এখন মনে করি আসলে যত কম কথা বলা যায়, যত কম মেশা যায়, ততই বেটার। নিজের খুব সিলেক্টিভ কিছু মানুষ আছে যাদের সাথে আমি কথা বলি, কথা খুবই কম বলি, আমি এখন কথা বলি না বললেই চলে। আমার শাশুড়ির সাথে কথা বলি প্রতিদিন, আমার আম্মুর সাথে কথা বলি, এটাই, এই দুজনের সাথেই আমার প্রতিদিন কথা হয়। এছাড়া তেমন আর কারোর সাথে কথা হয় না। বর্ষা, রাশেদা ভাবি, ওদের সাথে তো কথা সবসময়ই হয়। আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে আমরা সবসময় কথা বলি। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমি আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করি। আমি এই ঘটনাটা অনেকবার শেয়ার করেছি, তারপরও আবারও বলতে চাই। আপনাদের হয়তো বা যাদের ভালো লাগবে না, তারা প্লিজ না শুনলেও চলবে, নিজেদের মূল্যবান সময় নষ্ট না করলেও চলবে। বলি, আমার
বাবার যখন অসুস্থ হয়, আমার আব্বা খুবই স্ট্রং একটা মানুষ ছিলেন। আমরা কখনো চিন্তা করিনি যে আমার আব্বু এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে। আসলে কেউ কখনো চিন্তা করেও না। আমরা সবসময় আম্মুকে নিয়ে ভয় পেতাম, কারণ আম্মু হাই প্রেশারের রুগী, আম্মুর ডায়াবেটিসের রুগী। ডায়াবেটিস আম্মুর অনেক ক্ষতি করেছে, যেমন আম্মুর দাঁত, অনেকগুলো দাঁত, মানে ডায়াবেটিস নাকি একটা অঙ্গ এফেক্ট করে, কারো চোখে, কারো কিডনিতে, কারো দাঁতে। আম্মুর দাঁতে ডায়াবেটিসটা এফেক্ট করেছে, আম্মুর দাঁত ম্যাক্সিমামই নড়ে গেছে, পড়ে গেছে এরকম। তো সব দাঁত না পড়লে দাঁত বাঁধানো যাবে না। আম্মুকে নিয়ে খুব ভয় পেতাম সবসময়। আম্মুকে বলতাম ওষুধ ঠিক মতো খাবা, এটা ঠিক মতো করবো, এটা ঠিক মতো করবা। আর আব্বু এমন একটা মানুষ ছিল, আব্বু দেখা যাচ্ছে সকালে পানি দিচ্ছে গাছে, একটা দাও নিয়ে বের হয়ে যাচ্ছে এই গাছের আগাকার। রিটায়ার করার পরে আব্বু যখন বাড়ি করলো, আব্বুর পুরো জীবনের সঞ্চয় দিয়ে আব্বু এই বাড়িটা করেছে আসলে। আমার আব্বা ছিলেন সৎ মানুষ। আমার আব্বা যেখানে যেখানে চাকরি করে এসেছে, সব জায়গায় যদি আপনারা সব জায়গায় না, শুধু বান্দরবন গিয়ে জিজ্ঞেস করবেন, মোহাম্মদ এনামুল হক ডেপুটি রেঞ্জার বান্দরবনে চাকরি করতেন, উনি কেমন মানুষ ছিলেন। আসলে আমি তার সন্তান বলে বলছি না, আমার আব্বু কখনো কারো পিছনে কথা বলতো না। আব্বুর যদি কিছু বলতে হতো, আব্বু সামনাসামনি বলে দিত। সেটা মেয়েকে বলছে, মেয়ের জামাইকে বলছে, ছেলেকে বলছে, ছেলের বউকে বলছে, আব্বু কখনোই চিন্তা করতো না। আব্বুর যেটা রাইট মনে হচ্ছে, ওকে রাইট, এটা আমার বলার দরকার, আমি বলে দিলাম। তো যখন আব্বু আসলে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, আমি তো এখানে রোজার মধ্যে আব্বুর অসুখটা ধরা পড়লো একবারেই, একদম মানে ক্রিয়েটিনিন, কিডনির যেটা আসলে মেন মানে রক্তে থাকে, ওটার পরিমাণ বেশি হলে বোঝা যায় কিডনি একদম লাস্ট পর্যায়ে। আব্বুর ফার্স্টেই ধরা পড়লো 7.5, যেটা নর্মালি একটা সুস্থ মানুষের 1-এর নিচে থাকে। আব্বুর একদম ফার্স্টে 7.5। ওকে, আমরা বলতে কি, আমি কোনো চেষ্টাই করতে পারিনি আমার বাবার জন্য, সেটা আমার খুব কষ্ট লাগে। কারণ আমি এখানে বসে থেকে আমি যা শুধু বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার ডক্টরদের ইয়েগুলো গুগলে সার্চ করতাম, দেখতাম। তো আব্বু ধরা পড়ার পরে আব্বুকে প্রথমে রাজশাহী ভালো একটা ডক্টর, আব্বু নিজেই গিয়ে ডক্টরটা দেখালো। তারপরে আব্বুকে কিডনি ফাউন্ডেশন ঢাকায়, ওখানে নিয়ে আসা হলো। 2 মাস পরে আব্বুর, 2 মাসও না, 1 মাসের মাথায় সেই ক্রিয়েটিনিন বেড়ে কিডনি ফাউন্ডেশনে যখন টেস্ট করা হলো, সেটা 11-তে চলে গেছে। আব্বু সব হাল ছেড়ে দিছে। আব্বু বলছে না, আমি আর ডাক্তার দেখাবো না। 95% ড্যামেজ 2টা কিডনি তখন আব্বুর। আমি আর ডাক্তার দেখাবো না, আমার দরকার নেই। আমি এভাবে আল্লাহ যখন আমাকে নিয়ে যায় তখন আমি চলে যাব, আমার জন্য আর কোনো চিকিৎসা তোমরা করবা না, এই সেই আব্বু মানে আর ডাক্তারই দেখাবে না। এবার বলি আমার ভাইয়ার কথা। অনেকের কাছে আমার ভাইয়া খারাপ মানুষ, অনেকের কাছে অনেক রকম। আমার ভাইয়া কেমন মানুষ সেটা যারা আমার ভাইয়ার সাথে মিশেছে, যারা আমার ভাইয়াকে চিনে, তারা বলতে পারবে। আমি তো খারাপ, আমার খারাপটা বাদই দিলাম। তো যাই হোক, ভাইয়া অনেক বোঝালো। আব্বু তখন ঢাকায়, আম্মুও ঢাকায়, ভাইয়ার বাসায়। ভাইয়ার যে বাসাটা ভাইয়া চেঞ্জ করে চলে আসলো, যে বাসা, ওই বাসায় তখন আমি মালয়েশিয়াতে। যাই হোক, তারপরে হলো আব্বু মানে যাবেই না, যাবেই না, যাবেই না। আমি এখান থেকে ফোন দিয়ে বুঝাচ্ছি, না আমি যাব না ডাক্তারের কাছে, আমি যাব না। আম্মু বুঝাচ্ছে, যাব না। ভাইয়ার কথা আব্বু কখনো ফেলতো না, ভাইয়ার কথা আব্বু সবসময় শুনতো। ভাইয়া আব্বুকে কাছে গিয়ে বসে বোঝালো যে আব্বু চলো, আমি তোমাকে নিয়ে যাব। ভাইয়ার সাথে আব্বু গেল, ডাক্তার দেখালো, তারপরে বাসায় চলে আসলো। বাসায় এসে ভাইয়া সিদ্ধান্ত নিল আব্বুকে ইন্ডিয়া নিয়ে যাবে, আব্বুকে বাংলাদেশে আর কোনো ডাক্তার দেখাবেই না। এমন না যে তখন ভাইয়া ইউটিউবিং করে, ভাবি ইউটিউবিং করে, তখন ভাইয়া ভাবির অনেক টাকা পয়সা, এরকম কিছুই ছিল না তখন। ভাইয়া চাকরি করতো, চাকরি করে ভাইয়া যতটুকু ইনকাম করতো, আলহামদুলিল্লাহ ওর সংসার চলতো ভালো। মধ্যবিত্ত ফ্যামিলি আমরা, ওইভাবেই চলতো আমাদের। তো যাই হোক, ভাইয়া ইন্ডিয়া নিয়ে যাবে। আব্বুর আল্লাহ রহমতে যা ছিল মোটামুটি ভালোই ছিল। আম্মু ডিসিশন নিল যে আম্মু হয়তো জায়গা সেল করে দিবে, কারণ একটা বিশাল অ্যামাউন্ট দরকার ইন্ডিয়া নিয়ে গিয়ে চিকিৎসা করাটা। ইন্ডিয়ায় থাকা খাওয়া অনেক বড় ব্যাপার আসলে। আমাকে বললো তুই দেখ, নেটে সার্চ কর ইন্ডিয়ার কোথায়, ভেলুরে বা চেন্নাই কোথায় ইন্ডিয়াতে ভালো হসপিটাল, কোথায় সবচাইতে ভালো কিডনি ডক্টরকে তুই দেখ। আমি এখান থেকে দেখলাম। আমি যা শুধু ভাইয়াকে একদিন জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া আমার কোনো হেল্প লাগবে, আমার কোনো হেল্প লাগলে বলিস, আমি আমার সাধ্য মতো দিব। শুধু ভাইয়া এটাই বলেছিল, আমি এখনও আছি, যখন পারবো না তখন বলবো।
আম্মুকেও এই কথাটাই বলেছিল, তোমার জায়গা সেল করতে হবে না, আমি আছি, আমি যতটুকু আমার সাধ্যমতো হবে আমি ততদূর চেষ্টা চালাবো, যখন দেখবো যে আমি আর পারছি না তখন তোমরা সামনের দিকে এগিয়ে এসো। যাই হোক, নিয়ে যাওয়া হলো চেন্নাইতে অ্যাপোলো হসপিটাল, অনেক নাম করা হসপিটাল, অনেক নাম করা কিডনির একজন ডক্টর। কলকাতা থেকে চেন্নাইতে ট্রেন জার্নি বিশাল একটা লম্বা সময়, ভাইয়া ট্রেনে করে আব্বুকে নিবে না, এত দূরের একটা জার্নি। আব্বু প্লেনে কখনো ওঠেনি, আব্বুকে আমি মালয়েশিয়া অনেক আনতে চেয়েছি, আব্বু প্লেন খুব ভয় পেত, প্লেনে উঠবে না আব্বু। কিন্তু তখন আব্বু আসলে শেষ সময় না, মানুষ অনেক কিছু বুঝতে পারে মনে হয় আমার যা। তো ভাইয়া ওখান থেকে প্লেনে করে আব্বুকে নিয়ে গেল, চেন্নাইতে নিয়ে গেল। আব্বুর কষ্ট হবে, এসি রুম কোথায়, এরকম একটা হোটেল খুঁজলো, ওখানে রাখলো আব্বুকে, অনেক এক্সপেন্সিভ। কিন্তু আমরা মধ্যবিত্ত, আমরা হাই ফাই না, আমাদের জন্য ওটাই অনেক এক্সপেন্সিভ। যাই হোক, ওখানে ডক্টর দেখানো হলো, ডক্টর দেখেই দেখেছে যে আব্বু একদম লাস্ট স্টেজ, আব্বুর বয়সও 65-এর কাছাকাছি, আব্বুর কিডনি ট্রান্সপ্লান্ট করা যাবে না। আর ইঞ্জেকশন দিল, সপ্তাহে একটা ইঞ্জেকশন দিতে হতো, ইঞ্জেকশনটার দামও অনেক ছিল, আমার এক্স্যাক্ট এখন মনে পড়ছে না, অনেক দাম ছিল ইঞ্জেকশনটার। তো ডায়ালাসিস আব্বু করবে না, আব্বু সেই প্রসিডিউরে যাবে না, অনেকের কাছ থেকে শুনেছে যে খুবই কষ্টদায়ক একটা প্রক্রিয়া ডায়ালাসিস, আব্বু যাবে না। তো খুব মন খারাপ, আব্বুকে ওইখান থেকে ওইভাবে নিয়ে আসা হলো। ভাইয়া কিন্তু কন্টিনিউ তখনও আব্বুকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে একের পর এক, ভাইয়া যতটুকু পারছে। আমি কিন্তু একটা টাকাও হেল্প করতে পারিনি, পারিনি বলতে আমার হেল্প কেউ নেয়নি। যখন মনে করেছি হেল্প করব তখন আব্বু চলে গেছে, কারণ আসলে ডায়ালাইসিস যেহেতু করবে না, তো ভেবেছিলাম আমরা যে প্রতি মাসে তো একটা অ্যামাউন্ট লাগে, একটা ইঞ্জেকশন কিনতে হয়, প্রতি মাসে 4টা করে ইঞ্জেকশন দিতে হচ্ছে রক্তটাকে ক্লিন রাখার জন্য, যেহেতু কিডনির মেন কাজ হলো আমাদের রক্তটাকে ছেঁকে ক্লিন করে। তো সেই ছাঁকনিটাই আব্বুর ব্লক হয়ে গিয়েছিল, 2টা ছাঁকনি আব্বুর ব্লক হয়ে গিয়েছিল। তো সেটা আর সুযোগ হয়নি, যেই মাস থেকে ভেবেছিলাম কিছু কিছু করে আব্বুর জন্য যতটুকু পারি, আমি যেহেতু ইউটিউবিং, তখন ফার্স্ট আমার আব্বু যেই মাসে মারা যায় সেই মাসেই আমি প্রথম ইউটিউব থেকে ফার্স্ট আমার স্যালারিটা তুলি, ওই মাসে আব্বু চলে যায় আমাদেরকে রেখে। অবশ্য আব্বু শুনেছিল আমি প্রথম স্যালারি কত পেয়েছিলাম, আমি প্রথম ইউটিউব থেকে 28,000 টাকা ইনকাম করেছিলাম, প্রথম স্যালারি 3 মাসেরটা একসাথে ছিল। 3 মাসে আসতে আমার চিঠি আসতে 3 মাস সময় লেগেছিল, 3 মাসের স্যালারি না 2.5 মাসের স্যালারি আমি একসাথে পেয়েছিলাম। তো যাই হোক, আব্বু চলে গেল, ভাইয়া অনেক 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 করেছে। আমি সত্যি কথা বলবো, এখনকার যুগের ছেলেরা এতটুকু করে কিনা আমি জানি না, কারণ এখন ম্যাক্সিমামই শোনা যায় বাচ্চা কাচ্চা নিয়ে ছেলে তার ফ্যামিলি নিয়ে আছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, বা বাবা মার খরচ দিচ্ছে না, বস্তায় ভরে মাকে ফেলে রেখে এসেছে, বাপকে খেতে দিচ্ছে না, এরকম অহরহ পত্রিকাতে টিভিতে শোনা যায়। তো আমার ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক করেছে, এই যে আম্মুর জন্য কম করে না, এই যে এবার এসি লাগিয়ে দিয়ে আসলো, ওর সামর্থ্য অনুযায়ী ও করার চেষ্টা করে। আমি আম্মুকে জিজ্ঞাসা করি কখনো যদি কোনো দরকার হয়, আম্মু কখনোই বলে না আমাকে, আম্মু বলে আল্লাহ আমাকে যা দিয়েছে, আমি এখন একা মানুষ, আল্লাহ আমাকে যেটা দিয়েছে সেটা আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক, আমার আর কারো কোনো কিছুর দরকার নেই। আমি শুধু এটুকুই আপনাদেরকে বলবো, যারা মানে এই যে এইসব কথাগুলো বলেন, আমার ভাইয়া মানুষের জন্য অনেক করে, অনেক করে। আমার ভাইয়া সবার জন্যই করার চেষ্টা করে ওর সামর্থ্য অনুযায়ী। নিজের ভাই বলে বলছি না, আমি বললাম তো, আপনারা যারা মিশেছেন, যারা দেখেছেন কাছ থেকে, যাদের দেখার সুযোগ হয়েছে, তারা সেটা খুব ভালোভাবে ফিল করতে পারবেন। আমি আমার ভাইয়ের সাথে অনেক চিল্লাই, আমি আমার ভাইয়ের সাথে অনেক রাগারাগি করি, অনেক বিষয় নিয়ে অনেক রাগারাগি করি। আমার ভাইয়া একটা কথাও বলে না, আমি যদি পরে বলি ভাইয়া আমি সরি, ভাইয়া বলে কোনো সমস্যা নেই, তুই আমার কাছে কি তুই সেটা বুঝবি না, তোর সেটা হয়তো বা বোঝার এখনও ক্ষমতা হয়নি যে তুই আমার কাছে কি। আমার পৃথিবীতে এখন আমার বাবা নেই, ভাইয়া বাবাকে এখন খুব ফিল করে, আমি যেটা বুঝতে পারি। ভাইয়া যেমন তাবিয়া হলো দাদা ডাক যখন শিখেছে, আমাকে বারবার বলছিল জানিস তাবিয়া দাদা ডাকছে, তাবিয়া দাদা ডাকছে। তো একটা কথা বলি, মানুষ যখন জীবনে ভুল করে, সেগুলো যখন শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তাকে সেভাবে সামনের দিকে এগিয়ে যেতে সবার সাপোর্ট করা উচিত। তো আমার এটাই বলার আছে আপনাদের কাছে, যে একটা জিনিস বা একটা কোনো কিছু বলার আগে একটু চিন্তা করবেন, একটু ভাববেন, তারপরে বলবেন। তারপরেও সেটা আপনাদের ব্যাপার, কি বলবেন না বলবেন, যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে আছি, সবারই সব কিছু বলার অধিকার আছে।
তো যাই হোক, অনেক কথাই বললাম, এখন আপনাদেরকে দেখাই প্রোডাক্টগুলো। আপনারা যেহেতু দেখতে চেয়েছেন, আমি আসলে রিভিউ দিতে পারবো না, কারণ আমি খুব ভালো একটা রিভিউ দিতে পারি না। আমার কাজে লেগেছে, তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। অলরেডি দেখেন ঘামা শুরু হয়ে গেছে আমার। একটা প্যাকেজ ছিল বডি শপে, 3টার একটা প্যাকেজ ছিল, তো সেই প্যাকেজটা নিয়েছিলাম। আর বাড়তি একটা প্রোডাক্ট আমাকে ওনারাই সাজেস্ট করেছিল, আমি ওনাদেরকে আমার এই পিগমেন্টগুলো দেখিয়েছিলাম, তো ওনারাই আপনারা দেখুন অনেক কমে গেছে। আমার এই জায়গাটা একদম ভর্তি হয়ে গিয়েছিল, আর এই জায়গাটা তো পুরো একদম ভর্তি। এই জায়গায় কোনো হালকা হালকা আছে, কিন্তু এই জায়গাটা অনেকটাই ক্লিন হয়ে গেছে। এই যে এইটা হলো দ্য বডি শপের ড্রপস অফ লাইট পিওর হেলদি ব্রাইটেনিং ডে ক্রিম। এটা ডে অ্যান্ড নাইট 2 টাইম ইউজ করা যাবে। আমাকে আচ্ছা, লাইটের জন্য বোঝা যাচ্ছে না, লাইট আছে তো সামনে, এই যে দেখা দেখা যাচ্ছে কিনা। এটা একটা ক্রিম, তো এটা আমি দুপুরে শাওয়ার নেওয়ার পরে ইউজ করি, আর রাত্রে আমি এটা ইউজ করি। এটা হলো ফেস ওয়াশ, এটাও আমি 2 টাইম ইউজ করি। এটা হলো ফেস ওয়াশ, এটাও আমি 2 টাইম ইউজ করি। এটা হলো আমি দিনে যে শাওয়ারের সময় একবার ফেসটা ক্লিন করি, আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবার ফেসটা ক্লিন করি। এটা দিয়ে দুপুরবেলা এটা দিয়ে ফেস ক্লিন করে আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করি। ক্রিমটা না অনেক অয়েলি, আমার যেহেতু অনেক ড্রাই স্কিন, আমার জন্য খুবই ভালো। আর এই সেই সিরাম, যারা সিরামটা সবচেয়ে বেশি দেখতে চেয়েছেন, সিরাম সম্পর্কে আমার আগে কোনো আইডিয়াই ছিল না। তো এই সিরামটা এত ভালো, এটা আমি রাত্রে আমার ফেসটা ক্লিন করার পরে এই যে এইভাবে এটা ড্রপ আছে, কিন্তু আমি আসলে বললাম না আমি খুব ভালো রিভিউ দিতে পারি না। এই যে ড্রপ আছে, এই ড্রপের আমি 3 ড্রপ, এখানে 1 ড্রপ, এখানে 1 ড্রপ, আর এই যে উপরে 3 ড্রপ নিয়ে আমি চেপে 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 সিরামটাকে পুরো মুখটাতে লাগানোর চেষ্টা করি আর কি। এখন একটু লেগে গেল, লাগানোর চেষ্টা করি। তারপরে তার 10 থেকে 15 মিনিট পরে আমি সেই ক্রিমটা আমার ফেসে অ্যাপ্লাই করি। এই হলো সিরাম। তো আর একটা যেটা ওনারা আমাকে বাড়তি দিয়েছে, এটা হলো এই যে সানস্ক্রিন। আমাকে বলেছে আমি যখন রোদে যাব তখন এই সানস্ক্রিনটা ইউজ করতে, আর যখন আমি রান্না করব, রান্নার অন্তত 15 থেকে 20 মিনিট আগে সানস্ক্রিনটা মুখে অ্যাপ্লাই করে দেন আমি যাতে চুলার পাশে যাই। আসলে বয়স হয়ে গেছে, 30+ হয়ে গেছি, এখন স্কিনে বিভিন্ন রকমের সমস্যা হবে, কিছু করার নেই। তো স্কিনের আগে কখনোই আমি আসলে স্কিনে কোনো রকম কোনো কিছু লাগাতাম না, কোনো মেকআপ না, কিছু না। তো এখন তো একটু যত্ন করতেই হবে। আর এই তো এগুলোই শেয়ার করলাম, আর কিছু কথা বললাম। কথাগুলো আমার খুব বলতে ইচ্ছা করছিল আপনাদের কাছে। আর রিকোয়েস্ট, প্লিজ এমন বাজেভাবে কোনো গালাগালি করবেন না, যেগুলো আসলে কষ্ট দেয়। কষ্ট দেয় না বললে ভুল হবে, আসলেই কষ্ট দেয়। এভাবে আপনি একটা মেয়ে, আপনি মেয়েরাই বেশি আমি দেখেছি, আপুদের আইডি, আপুদের নাম থাকে বেশি। আপনিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে, আরও 4জন মেয়ে আছে। আপনি আমাকে আজকে এভাবে বলছেন, আপনাকে যে কখনো কেউ এভাবে বলবে না, সেটা আসলে আপনি নিজেও বলতে পারবেন না, আপনি নিজেও বুঝতে পারবেন না। সো জানি আজকে যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে, যদি কোনো কিছুর মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আগামী দিনের পথগুলো সুন্দর হোক, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে অনেক ধৈর্য দেয়, আমি যেন সব কিছু সুন্দর মতো চালিয়ে নিয়ে যেতে পারি। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি আজকে 2.5 বছর ধরে এই প্ল্যাটফর্মে আছি, আমার একটা ভিডিওর মাধ্যমে মনে হয় কারো কোনো বিন্দু পরিমাণ ক্ষতি হয়নি। সো আপনারা এটা একটু চিন্তা করুন যে আপু তো আমাদের কোনো ক্ষতি করেনি, আপু এমন কোনো কিছু আমাদের সামনে কখনো শো করেনি যেটার জন্য আমাদের ক্ষতি হয়েছে বা যেটার জন্য আমরা সাফার করেছি, এমন কিছুই না। তো আপুর কে আমরা এভাবে যে বলছি, আমরা বলতে সবাই না, আমি কয়েকজন গুটি কয়েক আপুদের কথা বলছি বা ভাইয়াদের কথা বলছি। তো তাদেরকেও খারাপ কিছু বলবো না, তারা যা দেখছে যা শুনছে তার জন্যই হয়তো বা তারা আমার সাথে এরকম ব্যবহারটা করছে। ইনশাল্লাহ ফ্যামিলি সবাই তো সমান হয় না, ফ্যামিলির কেউ ভালো হয়, কেউ একটু রাগী হয়, কেউ একটু আউট অফ কন্ট্রোল হয়। তো আমার এটা যেহেতু ফ্যামিলি, তো ইনশাল্লাহ আশা করি তারাও এক সময় বুঝতে পারবে। তো সেই আশাতেই আজকের ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।